শেষ হয়ে গেল পাকিস্তান বাংলাদেশ ওডিআই সিরিজ এবং এই ওডিআই সিরিজ জয়ের মাধ্যমেই কিন্তু আমরা পাকিস্তানের সাথে মুখোমুখি হওয়া শেষ সিরিজগুলো প্রত্যেকটা ওডিআই টি-20 এবং টেস্ট তিনটা ফরম্যাটেই আমরা এগিয়ে থাকলাম সিরিজ জয় করে। সো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ডেফিনেটলি যে কোনো একটা টেস্ট প্লেইং নেশনসের বিপক্ষে আমরা তিনটা ফরম্যাটেই শেষ করলাম, মানে শেষ মুখোমুখি হওয়া সিরিজে জয় দিয়ে। সো কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ টিম, ডেফিনেটলি ওডিআই টিম অবশ্যই, কারণ আমাদের তিন ফরম্যাটের ক্যাপ্টেন ভিন্ন, সো তিন দলকে বা তিন ফরম্যাটকে আলাদা করে থ্যাঙ্কস দিতেই হয়। সো মেহেদী মিরাজের নেতৃত্বে এই দলটা এই সিরিজে কি কি পেলো এবং কি কি এখনো পেলো না, অর্থাৎ কোন কোন জায়গাতে আমাদের আরো উন্নতি করার বিষয় আছে, সেগুলো নিয়েই বেসিক্যালি আলোচনা করতে চাই হোয়াট দ্য পিচে। সো হোয়াট দ্য পিচ যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব। এরকম কন্টেন্টের জন্য আমি আরো কিছু এরকম আলোচনা করতে চাই আপনাদের সাথে সবসময়, এবং কমেন্ট করলে ডেফিনেটলি সেই কমেন্টস গুলো থেকে আপনাদের সাথে গল্প করাটা আরো ইজিয়ার হয়। সো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, বাট তার আগে আমি জানাতে চাই যে বেসিক্যালি এই ওডিআই সিরিজ থেকে কি পেলাম বা কি পেলাম না, অর্থাৎ কোনটার জন্য একটু দুঃখ থেকে যাবে যে আহা এটা আর একটু হতে পারতো। সো সবার আগেই অবশ্যই একটু খুশির জিনিস দিয়ে শুরু করি যে আমরা কি কি পেলাম। আমরা যদি হিসাব করি যে এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তিটা কি, সবার ওপরে ডেফিনেটলি দুজন ব্যক্তির নাম থাকবে আনডাউটেডলি। একজন হচ্ছেন বোলিং এ নাহিদ রানা এবং আরেকজন ব্যাটিং এ তানজিদ তামিম। ইয়াস, এই দুজনের ব্যক্তিগত পারফরমেন্সটা কিন্তু এই পুরো সিরিজেই দুর্দান্ত ছিল, আমি ডেফিনেটলি বলবো। নাহিদ রানার কথা যদি আপনি চিন্তা করেন, এই সিরিজটার আগে যেই পাঁচটা ওডিআই তিনি খেলেছিলেন, সেই পাঁচটা ওডিআইতে পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। পাঁচটা উইকেট তিনি পেয়েছিলেন পাঁচটা ওডিআইতে, এবং এভারেজ বলুন কিংবা ইকোনমি রেট বলুন, ওডিআই এর বিচারে একটু মনে হচ্ছিল যে গড় পড়তা। ডেফিনেটলি আপনি খুব বেশি ভালো বলতে পারবেন না, আবার খুব বেশি যে খারাপ তাও বলতে পারবেন না। এবং নাহিদ রানার সাদা বলের জার্নিটা আমাদেরকে একটু হলেও ভাবায় যে সাদা বলে তিনি বেসিক্যালি কেমন করতে পারেন। সেটা টি-20তে আমরা দেখেছি যে তার এক্সট্রা পেস বা র পেসটা ডেফিনেটলি একটু হলেও মার খায়, এবং টি-20তে ব্যাটাররা অনেক বেশি রিস্ক ফ্রেন্ডলি ক্রিকেটটা খেলে। সো ওই জায়গাটাতে এই র পেসটা ব্যবহার করে তাদের জন্য আর কি মানে বড় শট খেলা খুব ইজিয়ার হয়, সেটা বিপিএল হোক আন্তর্জাতিক ক্রিকেটে হোক, আমরা দেখেছি টি-20 ফরম্যাটটাতে। সো নাহিদ রানাকে নিয়ে ওই ভয়টা ছিল যে ওডিআইতে তিনি কেমন করেন, বাট ওডিআইতে কিন্তু খেলাটা ডিফারেন্ট। এখানে ব্যাটাররা একটু সময় নিয়ে খেলেন, একটু সিঙ্গলসের উপরে বেশি খেলেন, এবং আপনি এখানে প্রপার গেম টাইমটা পান সেই 10 ওভারের, যে একজন ব্যাটারকে শুধুমাত্র ট্যাকটিক্যালি না মাইন্ডফুলি আঘাত করার। এবং এই জিনিসটাই কিন্তু নাহিদ রানা করেছেন, সেটা ফার্স্ট ওডিআইতে 5 উইকেট হোক, সেকেন্ড ওডিআইতে একটা মাত্র উইকেট হোক, আবার থার্ড ওডিআইতে 2-3টা উইকেট হোক। সো তিনি মেন্টালি ব্যাটারকে কিভাবে আঘাত করতে হয় সেই টোটকাটা পেয়েছেন তার ওই গতিময় বাউন্সার গুলো দিয়ে, শর্ট বল গুলো দিয়ে। ব্যাটসম্যান কিন্তু তাকে খেলতে গিয়ে দুবার ভেবেছে, এবং তার মধ্যে ওই হারমানা একটা স্টিন্ট ছিল যে না, আমাকে হিট করা হয়েছে 4 বা 6 মেরে, পরের বলেই আমি ডেফিনেটলি তার উইকেটটা নেবই। আমরা দেখেছি যে মাদ সাদাকাত, যিনি কিনা তাকে একদম প্রথম একটা বলে ছক্কা মেরেছিলেন, তারপরেই আবার তিনি নাহিদ রানা কামব্যাক করেছেন দুর্দান্ত একটা বাউন্সারে তাকে আউট করে। সো এই মানসিকতাটা জরুরি। এই সিরিজে তিনি ইন টোটাল সেখানে উইকেট পেয়েছেন 8টা, তার ট্যালিটাকে নিয়ে গেছেন উইকেটের 13টা উইকেটে। সো এই ক্ষুদ্র সময়ের ওডিআই আউটিং এ 8 ম্যাচে 13টা উইকেট তিনি পেয়ে গেলেন। বাট তার চেয়েও বড় কথা হচ্ছে ভবিষ্যতের জন্য জানান দিয়ে গেলেন যে তার র পেসটা ওডিআইতে বেশ বেশ কার্যকরী হতে পারে। সো সেখানে নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ, লটস অফ ভ্যারিয়েশনস উই হ্যাভ ইন ওডিআই ফরম্যাট অর ইন হোয়াইট বল ক্রিকেট। আমরা বলতেই পারি যে পেস ব্যাটারিটা দুর্দান্ত। আরেকজনের কথা বলছিলাম, তানজিদ তামিম। ডেফিনেটলি বড় তামিমের নামের প্রতি একদম সুবিচার করছেন। এই সিরিজে দুর্দান্ত রানে আছেন, প্রথম ম্যাচে 50 করেছেন, শর্ট টার্গেট ছিল, সেখানে তাড়া করতে গিয়ে তিনি বেশ ভালো একটা 50 করেছেন, এবং থার্ড ম্যাচে এসে তো ওডিআই ক্যারিয়ারের 100ই পেয়ে গেলেন নিজের প্রথম। মাঝখানের সেই ওডিআইতে তিনি রান চেস করে একদমই রান করতে পারেননি। শুধু এই জায়গাটাতে আই গেস তানজিদ তামিমকে একটু লক্ষণশীল হতে হবে, বিকজ যেই 13টা ইনিংস তিনি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছেন, তার হাইয়েস্ট কিন্তু খুব বেশি নাই, মাত্র একটাই বোধহয় 80+ একটা ইনিংস ছিল এই 100 করার আগে। সেকেন্ড ইনিংসে সেটা এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে আই গেস, এবং সেখানে তিনি টার্গেটটাও খুব কম পেয়েছিলেন, 230 এরকম একটা টার্গেট, এবং তার যে দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় ইনিংসে সেটাও কিন্তু এরকমই ছিল, 60+ একটা ইনিংস ছিল, এবং সেখানে টার্গেটটা 240 বেশি উপরে ছিল না। সো তানজিদ তামিমকে এই একটা সাইডে একটু ফাইন টিউন করতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে যে সেকেন্ড ইনিংসে তিনি তার মাস্টার ক্লাসটা কিভাবে অ্যাপ্লাই করবেন,
কিভাবে রান করার অ্যাপ্রোচে যাবেন। বাট এছাড়া আই গেস তানজিদ তামিমের যেই অ্যাপ্রোচটা আমরা দেখেছি ব্যাটিং এর, ওপেনার হিসেবে আপনার ব্যাটারের কাছ থেকে আপনি চান যে তিনি আপনাকে একটা স্টেবল স্টার্ট দেবেন ডেফিনেটলি, সেটা সিঙ্গেলস নিয়ে হোক, বড় বড় ছক্কা চার হাঁকিয়ে হোক। সো সেই কাজটা তানজিদ তামিমের ব্যাটে খুব ভালো মতো দেখা গেছে এই সিরিজে। এবং এই সিরিজের আগে 2025 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একটাই 50 ছিল, মানে শেষ একটা বছর। এবং এই সিরিজটা দিয়ে যে তানজিদ তামিম রানে ফিরেছেন, তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি তার পার্টনারদেরকে প্রেসারাইজ করার সুযোগ পেয়েছেন যে আমার তো এই সিরিজটা ভালো গেছে, রান পেয়েছি, সো ওয়াই নট সাইফ এবং সৌম্য দে উইল হার্ডল মোর, মানে ইনস্টিংক্টলি যে না, আমাকে এবার আরো বেশি সেখান থেকে এফোর্ট দিতে হবে। সো এই জিনিসটা বেসিক্যালি তানজিদ তামিম শুধু নিজের জন্য নয়, দলের জন্য একটা ভালো কাজ করে গেছেন নিঃসন্দেহে। নাম্বার 3 যদি আমি বলি আমরা কি পেলাম এই সিরিজে বা পজিটিভিটিটা কি, সেটা হচ্ছে টিম গেমের একটা মেন্টালিটি আমাদের মধ্যে খুব ভালো মতো দেখা গেছে। এবং সেই টিম মেন্টালিটিটা আরো প্রকাশ পেয়েছে ফিল্ডিং এ। আমরা ফিল্ডিং এ ক্যাচ মিস করিনি খুব একটা, দুর্দান্ত ক্যাচ নিয়েছি প্রথম ম্যাচে, তো সেই ক্যাচের কথা বললাম। থার্ড ম্যাচেও ক্রুশাল মোমেন্টে সালমান আলী আঘার যে ক্যাচটা নাজমুল শান্ত নিয়েছেন, অনেক হাই এন্ড একটা ক্যাচ ছিল, অনেক উপরে উঠেছিল টপেজটা, এবং সেখান থেকে তিনি যে শান্তভাবে ক্যাচটা নিয়েছেন নাজমুল শান্ত, সেটাই কিন্তু অনেকটা ম্যাচের সে নির্ধারণ করে দিয়েছে রেজাল্টটা। সো এই গ্রাউন্ড ওয়ার্কটা ভালো হয়েছে অ্যাজ আ টিম আমরা দেখেছি যে তারা সিদ্ধান্ত নিতে গেলে একে অন্যের সাথে কথা বলছে, তাদের কমিউনিকেশন পাওয়ারটা অনেক বেড়েছে, এবং অ্যাজ আ টিম কঠিন মোমেন্টে তারা একটা হার্ডলের মধ্যে ঠিকঠাক করে নিয়েছে যার যার দায়িত্বটা। সো আই থিঙ্ক দিস টিম গেম মেন্টালিটিটা এই সিরিজে অনেক বড় একটা পাওয়া বাংলাদেশের জন্য। চতুর্থ পাওয়াটা নিয়ে একটু পরে আলোচনা করব ভিডিওর শেষে, সেই পর্যন্ত দেখবেন অবশ্যই। এবার যদি না পাওয়ার কথা বলি, না পাওয়ার কথার মধ্যে সবার আগে আসবে মিডল অর্ডারের ব্যাটিং। এই মিডল অর্ডারটা আমরা এখনো সেট করতে পারিনি যে কে কোন জায়গায় নামবেন, কে কোন রোলে ব্যাটিং করবেন। আমরা এই সিরিজের জন্য একটা ফ্রেশ মিডল অর্ডার ট্রাই করেছি তাওহিদ হৃদয় বাদে। সেখানে লিটন এসছেন, অবশ্যই আফিফ ধ্রুব এসেছেন, সো মাহিদুল অঙ্কনকেও আমরা রেখেছিলাম এই স্কোয়াডটাতে, বাট খেলায়নি। এবং জাকের প্লাস নুরুল সোহান এই দুজনকে বাদ দিয়ে একটা ফ্রেশ স্টার্টের কথা বলা হচ্ছিল যে এই দুজন কেমন করেন মিডল অর্ডারে, সেটা দেখার অনেকটা বিষয় ছিল সেখানে। মেহেদী মিরাজ সাথে ব্যাটিং করেন, কতটা তিনি সাথে ব্যাটিং করার মতো প্রপার একজন ব্যাটার যিনি কিনা ফিনিশিং রোলটাতে এই পজিশনে পার্টিকুলারলি ওডিআইতে বা মডার্ন ডে ক্রিকেটে আপনাকে রান বের করে দিবে খুব কম বল খেলে। বাট মেহেদী মিরাজ সেটাতে ফেল করেছেন ডেফিনেটলি। 1 রান করেছেন মেহেদী মিরাজ, আই থিঙ্ক দ্বিতীয় ওয়ানডেতে, মানে প্রথম ওয়ানডেতে এবং তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার যদিও সুযোগ পাননি, বাট স্টিল। এবং মিডল অর্ডারটার আরো বেশি দৈন্যদশা দেখা গেছে থার্ড ওডিআইতে, যখন আমরা একটা টার্গেট সেট করছিলাম। এবং সবাই জানেন সেটা নিয়ে কথা হচ্ছে অনেক, যে 37 ওভারে যেই দলের 200 হয়ে যায় মাত্র 3 উইকেট হারিয়ে, সেই দলটা 50 ওভার শেষে 300 ক্রস করতে পারে না বা 300-র কাছাকাছি গিয়ে থেমে যায়। সো এই মাইন্ড সেট আপটা মিডল অর্ডারের আরো গ্রো করা এখনো ডেফিনেটলি বাকি। মিডল অর্ডারটার কথা চিন্তা করলে সবাই মনে করবেন যে আমাদের ওপেনিং অর্ডারটা বা ওপেনিং পার্টনারশিপটা বোধহয় জমে ক্ষীর। না, এইটাও আমাদের না পাওয়ার আরেকটা জায়গা। তানজিদ তামিমকে নিয়ে কথা বলছিলাম যে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন পুরো সিরিজ জুড়েই, বাট তাদের বাকি যেই সঙ্গী সাথী আছে ওপেনিং পার্টনারশিপে, তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বাংলাদেশ শেষ একটা বছরে বা শেষ দুটো বছরে ইনফ্যাক্ট 8 জন ডিফারেন্ট ওপেনার ব্যবহার করেছেন, ইনক্লুডিং তানজিদ তামিম ডেফিনেটলি। 8টা ডিফারেন্ট ওপেনিং পেয়ারের মাধ্যমে। ইনফ্যাক্ট আনামুল বিজয় কিন্তু একবার তানজিদ তামিমের সাথে জুটি বেঁধেছিলেন, সেখানে নাজমুল শান্তকে দিয়েও একবার ট্রাই করানো হয়েছে, লিটন কুমার দাসকে দিয়েও একবার ট্রাই করানো হয়েছে। সো 8টা ভিন্ন ওপেনিং পেয়ার, 8টা ভিন্ন ব্যাটার, সবাই এই ওপেনিং পার্টনারশিপে থিতু হওয়ার চেষ্টা করছেন। এবং আমাদের এই ওপেনিং পার্টনারশিপে শেষ 2 বছরে হাইয়েস্ট ছিল 176। গত বছর 2025 সালে মিরপুরের হোম অফ ক্রিকেটে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা সাইফ সৌম্যের জুটি, এবং তারপরে আরেকটা জুটি ছিল এই যে 105 এই তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে। এছাড়া 50 পার্টনারশিপ হয়েছে আর মাত্র দুটো, অর্থাৎ দুটো সেঞ্চুরি পার্টনারশিপ, দুটো 50 পার্টনারশিপ। বাদ বাকি যেই আই থিঙ্ক 18টা ইনিংস আছে, সেই 18টা ইনিংসে খুবই বাজে অবস্থা ওপেনিং পার্টনারশিপের। সো এই ওপেনিং পার্টনারশিপটা আমাদের এখনো থিতু হতে পারেনি, এটা আমাদের আরেকটা না পাওয়ার জায়গা ফর শিওর। তৃতীয় না পাওয়ার জায়গায় যদি আমি আসি, সেটা হচ্ছে ক্যাপ্টেন মিরাজ। ক্যাপ্টেন মিরাজের ইন্ডিভিজুয়াল মানে পারফরম্যান্স, সেটা বল হাতে আমি বলবো তার ভালো একটা সিরিজ গেছে, তিনি 5টা উইকেট নিয়েছেন 3টা ম্যাচে।
বাট প্রবলেমটা হচ্ছে তার মধ্যে এখনো সেই ভ্যারিয়েশন গুলো একজন অফ স্পিনার হিসেবে বা মডার্ন ডে অফ স্পিনার হিসেবে যতটুকু থাকার কথা ছিল ততটুকু এখনো তো দেখা যায়নি ডেফিনেটলি। এবং আরেকটা যেটা বললাম যে নাম্বার 7-এ মেহেদী মিরাজ ব্যাটিং করতে নামছেন, তার মধ্যে ওই ইন্টেন্সিটিটা দেখা যাচ্ছে না যে তিনি একজন নাম্বার 7-এর ব্যাটার, তিনি কিভাবে অ্যাপ্রোচ করবেন তার ইনিংসটা, ওই জিনিসটা এখনো ল্যাক করছে মেহেদী মিরাজের। সো এই জায়গাটাতে মেহেদী মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে ওই ক্যারিসমেটিক ক্যারেক্টারটা বিল্ড আপ করতে হবে টিমের মধ্যে, বিকজ মডার্ন ডে ক্রিকেট বলি বা ওল্ড ডে ক্রিকেট বলি, সব ক্রিকেটেই কিন্তু ক্যাপ্টেন খুব গুরুত্বপূর্ণ একজন ম্যাটেরিয়াল। সেটা ফুটবলের মতো ক্যাপ্টেন্সি মানে খুব একটা যে মানে প্রভাব বিস্তার করে না সেরকম না, ক্রিকেটে ক্যাপ্টেনই সব। তো ক্রিকেটে একজন ক্যাপ্টেনকে বল হাতে ব্যাট হাতে যদি অলরাউন্ডার হন তিনি, সমানতালে পারফর্ম করতে হবে ডেফিনেটলি। 2027 বিশ্বকাপকে সামনে রেখে আমাদের ওই ক্যাপ্টেন ফিগারটা মিরাজকে দিয়েই রেডি করাতে হবে যে মিরাজ তিনি কিভাবে পারফর্ম করতে চান টু এনকারেজ হিজ টিম। এই জায়গাটাতে আমাদের এখনো বলা যায় যে বেশ ভালো ঘাটতি দেখা যাচ্ছে। 4 নাম্বার যেটা বললাম, মানে সব দলীয়র চাইতে আমি বলবো যে ওই ব্যক্তিগত না পাওয়ার আক্ষেপটাই বেশি এই সিরিজে। নাজমুল শান্তর ব্যাটিং, নাজমুল শান্ত লাস্ট 1 বছর ধরে যেই চূড়ান্ত বাজে ফর্মে আছেন সেই ফর্মটাও আমাদের কিন্তু না পাওয়ার একটা বড় জায়গা বা হতাশার জায়গা ডেফিনেটলি, যে তিনি যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এই মিডল অর্ডারে রান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো মোটামুটি এই হচ্ছে না পাওয়ার জায়গাগুলো। পাওয়ার জায়গায় আমি একটা কথা বলেছিলাম যে কি পেলাম বেসিক্যালি এই সিরিজে, 3টা কথা বলেছিলাম, 4 নাম্বারটা বলছিলাম পরে বলবো ভিডিও শেষ দিকে এসে। 4 নাম্বারটা হচ্ছে মিরপুরের স্পোর্টিং উইকেট। ইয়েস, এই পাওয়ার জায়গাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিরপুর আমরা ধান ক্ষেত বলতে বলতে সবসময় অভ্যস্ত হয়ে যাই, বাট সেই ধান ক্ষেতে এবারে ট্রু উইকেট দেখা গেছে, ঘাসের উইকেট দেখা গেছে। এবং সেখানে পেস বাউন্স ছিল, ব্যাটারদের জন্য অনেক অনেক স্ট্রোক খেলার মতো জায়গা ছিল ডেফিনেটলি। এবং সেই ট্রু উইকেটে খেলেই কিন্তু বাংলাদেশ বলা যায় যে অনেক স্বস্তি প্রকাশ করেছে। এবং এই ট্রু উইকেটে খেললে আই গেস ভবিষ্যতে 50 ওভারের ক্রিকেটে 330-350 করার ওয়ে আমাদেরকে বের করতে হবে। মিরপুরে যে এমনটা হয় নাই তা কিন্তু নয়। এই মিরপুরে সর্বোচ্চ দলীয় সংগ্রহটা কিন্তু ভারতের 2011 বিশ্বকাপে এই বাংলাদেশের বিপক্ষেই 376 রান। সো এত বড় স্কোর যখন হতে পারে, আমার বিশ্বাস যে মিরপুরের এই উইকেটটা আরো আরো রান প্রসবা কিছু ম্যাচ আমাদেরকে উপহার দেবে ডেফিনেটলি। বাট টনি হেমিং এবং তার দলকে অবশ্যই সাধুবাদ যে আমরা শেষমেশ এসে মিরপুরের এই হোম অফ ক্রিকেটে যে ট্যাগটা লাগানো আছে সেই হোম অফ গ্রাউন্ডে বা হোম অফ ক্রিকেটে আমরা একটা ট্রু উইকেট পেয়েছি। সো এই ছিল আমার পাওয়া এবং না পাওয়া। সামনে নিউজিল্যান্ড সিরিজ, তো সেই নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলে কোনো বা মানে স্কোয়াডে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, কেমন হতে পারে ট্যাকটিক্স, এবং কোন কোন দুই ভেন্যুতে খেলা হচ্ছে, সবগুলো নিয়েই বেসিক্যালি আলোচনা করব হোয়াট দ্য পিচে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।